আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, উপদেষ্টা পরিষদেও একজন আছেন, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, এটা ওনারাই খুঁজে বের করুক যে উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা আছেন সংবিধান লঙ্ঘন করে, অর্থাৎ সাংবিধানিকভাবে তিনি উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে বারিত, কিন্তু এটা সংবিধান লঙ্ঘন করে তাকে উপদেষ্টা করা হয়েছে এবং তিনি উপদেষ্টা পদে বহাল আছেন। তাহলে সংবিধান লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে যদি উপদেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটার জন্য ওই সংশ্লিষ্ট উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সকলেই কিন্তু সম্মিলিতভাবে দায়ী, এবং তাদেরকে তো সংবিধান বিষয়ে তাদের তো আমরা মনে করি বা দেশবাসী প্রত্যাশা করে যে সংবিধান বিষয়ে তাদের সকলেরই সম্যক জ্ঞান আছে বা সম্যক ধারণা আছে। তাহলে সংবিধান যেটাকে বারিত করেছে, সংবিধান যেটাকে নিষিদ্ধ করেছে, এমন কাজ কেন আপনি করবেন? এদেশে তো লোকের কোনো অভাব নাই, সাংবিধানিকভাবে বারিত একটা লোককে কেন আপনি উপদেষ্টা করলেন এবং এই উপদেষ্টা করার কারণে সম্পূর্ণ উপদেষ্টা পরিষদকে আপনি বিতর্কিত করলেন? প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নেটিজেনদের একটি অংশ, কারণ বাজারে এটা নিয়ে রণক্ষেত্র পরিণত হয়েছে। পরিস্থিতি কিভাবে সামাল দেবে সরকার? না, এটা ধরেন একটা পত্রিকার বিরুদ্ধে যদি কেউ যদি কোনো ধরনের বক্তব্য থাকে, সেটা হয়তো শান্তিপূর্ণভাবে সে তার অবস্থান ব্যক্ত করতে পারে, কিন্তু এটার ব্যাপারে কেউরই আমি মনে করি যে ভায়োলেন্ট হওয়া উচিত না। প্রত্যেকের তো মত প্রকাশের স্বাধীনতা আছে। পত্রিকা সে তো হলো যে তাকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং নিবন্ধন মেনেই তারা যারা পত্রিকা চালাচ্ছেন বা পত্রিকার সম্পাদক যিনি, প্রত্যেকটা পত্রিকারই একটা সম্পাদকীয় পলিসি থাকে। কোনো পত্রিকা হয়তো একটু ডানপন্থী, কেউ হয়েছিল বামপন্থী, কেউ হচ্ছিল পুঁজিবাদী, আবার কেউ হচ্ছিল সমাজতান্ত্রিক, এটা থাকতেই পারে। এখন আপনার তো সমাজে তো নানা মত এবং নানা বিশ্লেষণ থাকবে, তো এটার জন্য তো আমি তো একটা পত্রিকাকে অভিযুক্ত করি। এখন প্রথম আলোর পক্ষেও লোক আছে, ডেইলি স্টারের পক্ষেও লোক আছে, আবার যারা আন্দোলন করছেন তারা যে পত্রিকাকে সমর্থন করেন এটার পক্ষেও লোক আছে, বিপক্ষে লোক আছে। সুতরাং আপনি প্রতিবাদ করতে পারেন, আপনি প্রেস ক্লাবে সমাবেশ করে প্রতিবাদ করতে পারেন বা পত্রিকা অফিসের সামনে মানববন্ধন করতে পারেন, কিন্তু এমন কিছু করা উচিত হবে না যেটা হচ্ছিল উচ্ছৃঙ্খলতার পর্যায়ে চলে যায় এবং যেটা দেশের হচ্ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকির কারণ হয় বা দেশের সম্পদ হানির কারণ হয়ে দেখা দেয়। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে কি পারবে এই সরকার? এটা তো আমাদের সাথে তো তাদের সাথে হচ্ছিল বন্দি প্রত্যাপন চুক্তি আছে। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো আদালত কর্তৃক যদি দণ্ডপ্রাপ্ত হয় এবং দণ্ড দেওয়া পরবর্তী যদি বাংলাদেশ সরকার থেকে অনুরোধ করা হয়, তাহলে ভারত সরকার কিন্তু ফেরত দিতে বাধ্য। আর এখানে আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হলো যে আমরা যদি ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ মামলা চলাকালীনও কিন্তু আমরা ইন্টারপোলের মাধ্যমে, অর্থাৎ বর্তমান সরকার ইন্টারপোলের মাধ্যমেও কিন্তু তাকে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারেন। এখন উদ্যোগ গ্রহণ করবেন কিনা এটা হচ্ছিল সরকারের একান্ত বিষয়। এটা তো আমি যেহেতু সরকারের সাথে সম্পৃক্ত না, সরকারের বাইরের লোক, আমি সেটা বলতে পারবো না। ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলের বিচারের ব্যবস্থা রাখা হয়নি, তাহলে অপরাধী দলকে কিভাবে বিচার করবে সরকার? না, এখন একটা রাজনৈতিক দলের তো ব্যাপক জনসমর্থন থাকতে পারে। দেশের একটা জনমানুষের একটা বড় অংশ হয়তো ওই রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে। এখন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে যারা, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। একটা রাজনৈতিক দলকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন? রাজনৈতিক দল আপনার নির্বাচন কমিশনের মাধ্যমে রাজনৈতিক দল নিবন্ধনপ্রাপ্ত। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তো নির্বাচন কমিশন যদি একটি রাজনৈতিক দলকে যদি নিবন্ধন দেয়, তৎপরবর্তী হলো যে আপনার ওই রাজনৈতিক দল যদি তার নিবন্ধন পরিপন্থী কোনো কাজ করে, এখন যখন নিবন্ধন দেওয়া হয় কি বিষয় অনুসরণ করা হলে নিবন্ধন দেওয়া হবে বা কী শর্ত পূরণ করতে হবে, সেটা কিন্তু পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্টে বিস্তারিত উল্লেখ রয়েছে। এখন আমি আপনাকে একটা বিষয়ের উল্লেখ করতে চাই, যেমন সেখানে নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে প্রত্যয়ন করতে হবে যে আপনার কোনো ছাত্র, শিক্ষক, শ্রমিক বা ব্যবসায়ী সংগঠন নাই। কিন্তু বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলেরই কিন্তু এই ধরনের সংগঠন রয়েছে, কিন্তু তারা কিন্তু যখন নিবন্ধন নিয়েছিল তারা প্রত্যয়ন করেছিল যে আমাদের এই ধরনের কোনো সংগঠন নাই। তো আইন তো আইনের জায়গায় আছে, কিন্তু আইন বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রেই আইনের কোনো প্রয়োগ নেই, সংবিধানেরও প্রয়োগ নাই এবং আইনেরও প্রয়োগ নেই, এবং অহরহ কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে। আমাদের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, উপদেষ্টা পরিষদেও একজন আছেন, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, এটা ওনারাই খুঁজে বের করুক যে উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা আছেন সংবিধান লঙ্ঘন করে, অর্থাৎ সাংবিধানিকভাবে তিনি উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে বারিত, কিন্তু
এটা সংবিধান লঙ্ঘন করে তাকে উপদেষ্টা করা হয়েছে এবং তিনি উপদেষ্টা পদে বহাল আছেন। তাহলে সংবিধান লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে যদি উপদেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটার জন্য ওই সংশ্লিষ্ট উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সকলেই কিন্তু সম্মিলিতভাবে দায়ী, এবং তাদেরকে তো সংবিধান বিষয়ে তাদের তো আমরা মনে করি বা দেশবাসী প্রত্যাশা করে যে সংবিধান বিষয়ে তাদের সকলেরই সম্যক জ্ঞান আছে বা সম্যক ধারণা আছে। তাহলে সংবিধান যেটাকে বারিত করেছে, সংবিধান যেটাকে নিষিদ্ধ করেছে, এমন কাজ কেন আপনি করবেন? এদেশে তো লোকের কোনো অভাব নাই, সাংবিধানিকভাবে বারিত একটা লোককে কেন আপনি উপদেষ্টা করলেন এবং এই উপদেষ্টা করার কারণে সম্পূর্ণ উপদেষ্টা পরিষদকে আপনি বিতর্কিত করলেন? নির্বাচনের জন্য বিএনপি এত তড়িঘড়ি করছে কেন? না, সেটা তো বিএনপি একটা রাজনৈতিক দল এবং এই দলটি হচ্ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে, 14 বা 15 বছর হবে তারা ক্ষমতার বাইরে, এবং তারা ক্ষমতাসীন ছিল এবং পরবর্তীতে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আগমন ঘটলো, এটা হচ্ছিল বিএনপি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরেই এই সরকারটির আগমন ঘটলো, এবং তৎপরবর্তী দেখা যাচ্ছে যে দীর্ঘ এই 15-16 বছর বিএনপি ক্ষমতার বাইরে, এবং এই দলটির কিন্তু ব্যাপক জনসমর্থন রয়েছে। এবং এটা নির্দ্বিধায় বলা যায় 2014 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, ওই নির্বাচনটি যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো এবং জনমতের প্রকৃত প্রতিফলনে যদি সেই নির্বাচনের ফলাফল ঘোষিত হতো, তাহলে 2014তেই কিন্তু বিএনপি হয়তো নির্বাচিত হয়ে আসতে পারত। তো সেটা তো হয়নি। এখন বাংলাদেশে বড় রাজনৈতিক দল বলতে হচ্ছে দুটি দল, একটা হচ্ছিল বিএনপি আর একটা হচ্ছিল আওয়ামী লীগ। আর এই দুটি দলের বাইরে ধরেন জামাত, ইদানিং জামাতে দেখা গিয়েছে যে জনসমর্থন অনেক বেড়েছে। এখন দীর্ঘদিন তো তারা এই তিনটি দলের কোনো দলই কিন্তু একটা হচ্ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে এরা কেউই তো আমাদের দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দীর্ঘদিন যাবৎ হয়নি। তো না হওয়ার কারণে এখন কার জনমত বা কার জনসমর্থন কতটুকু এটা তো আমরা বলতে পারছি না। আগামী যে নির্বাচন হবে তখন হয়তো বোঝা যাবে। তো আমার যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে আপনি তো দল নিষিদ্ধের কথা বলছেন, তো না, বিএনপির কথা আপনি বলছেন যে বিএনপি কেন তড়িঘড়ি নির্বাচন চাচ্ছে। এখন বিএনপির পক্ষে একটা বড় জনমত আছে। এখন ধরেন নির্বাচন যদি আপনার হলো যে অনেক সময় যদি পরে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে জনমত যেটা, এটা তো হচ্ছে হলো কি, জনমতটা হচ্ছে হলো উঠানামা করে। জনমত তো পৃথিবীর কোনো দেশেই কিন্তু জনমত স্থিতিশীল না। এখন আপনার পক্ষে যতটুকু জনমত, এই জনমতকে যদি আপনাকে ধরে রাখতে হয়, তাহলে হচ্ছিল এখন তাৎক্ষণিক হয়তো নির্বাচনের প্রয়োজন। সে যদি বিএনপি মনে করছে যে জনমত যে এখন বেশিরভাগ জনমত যেহেতু আমাদের এই সপক্ষে আছে, তাহলে এখন যদি নির্বাচন হয়, এখন নির্বাচন মানে হচ্ছিল 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে হয়তো আমরা এটার হচ্ছে হলো একটা সুফল পাবো। আর নির্বাচন যদি দীর্ঘায়িত হয়, অধিক সময় নিয়ে যদি হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের হয়তো জনমতে হয়তো আমাদের মানে বর্তমানে যে জনমত আছে একটু হয়তো ভাটা পড়তে পারে এবং আমরা হয়তো কাঙ্ক্ষিত ফলাফল নাও করতে পারি। সেজন্যই হয়তো এটা হচ্ছিল দলের ব্যাপার। এটা তো দলের সিদ্ধান্ত, একটা বৃহৎ রাজনৈতিক দল। আমি বিশ্লেষক হিসেবে এটা হচ্ছিল আমার ধারণা। বিএনপি জামাত দুটি দলই কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না? না, এটা নিষিদ্ধ করতে চায় না মানে আপনি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। আওয়ামী লীগের তো এদেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনে তো আওয়ামী লীগের অবদান ছিল। আওয়ামী লীগের লোকজন ব্যাপকভাবে আমার স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে, স্বাধীনতার সপক্ষে কাজ করেছে। তো এরূপ একটি দলকে যদি আপনি নিষিদ্ধ করেন, আর যে দলের হয়তো এখন হয়তো তারা জনসমর্থনে ফাটা পড়েছে, তা আমি তো বলেছি যে জনমত বা জনসমর্থন এটা হচ্ছে হলো স্ট্যাটিক না, স্থিতিশীল না, এটা হচ্ছে উঠানামা করবে। তো আগামীতে ধরেন যারা ক্ষমতায় আসীন হবেন, তারা ধরেন ক্ষমতায় যদি 5 বছর থাকে, তখন ক্ষমতা শেষের দিকে দেখা যাচ্ছে যে জনপ্রিয়তা নিয়ে একটা দল সরকার গঠন করে, পরবর্তী 5 বছর পরে দেখা যায় যে সেই জনপ্রিয়তা থাকে না। এখন হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল, বিতৃষ্ণ হয়ে গিয়েছিল, এবং আওয়ামী লীগের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে পলায়ন করেছেন, এটা হচ্ছিল বিশ্বের ইতিহাসে বিরল। দলের সকল নেতাকর্মীর জীবন বিপন্ন করে উনি যে পলায়ন করলেন, এবং উনি খালি হয়েছিল নিজের দিকেই তাকালেন, নিজের স্বার্থের দিকেই তাকালেন, দলের যে নেতাকর্মীদের দিকে তাকালেন না। তো সে কারণে আমি মনে করি আর কি যে এটা তো থাকবে না, মানুষ তো এটা হয়তো ভুলে যাবে। 5 বছর পরে তাদের হয়তো জনসমর্থন এখন যেটা আছে এর চেয়ে আরও বেড়ে যাবে। তো আপনি ধরেন যদি এই ধরনের কোনো কিছু যদি করেন, আপনি নিষিদ্ধ করলেন, তো এটার ব্যাপারে তো এটা বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতে পারে, কিন্তু এই ব্যাপারে তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হচ্ছে হলো নির্বাচন কমিশন। সেখানে আপনি এই যে পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা আছে,
সেটা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেন। তাহলে আপনি নির্বাচন কমিশনে আবেদন করতে পারেন, আবেদন করলে নির্বাচন কমিশন সেটাকে বিবেচনা করে তারা সিদ্ধান্ত নিতে পারেন, বা আদালতে মামলা করা যায়। এবং এটা আদালতে মামলা করা কতটুকু যৌক্তিক, এবং জামাতের ব্যাপারেও তো আদালতে মামলা করা হয়েছিল, এগুলো আদালতের বিষয় না। একটা রাজনৈতিক দল সেটা যদি তার যে এই সংবিধান, একটা প্রত্যেক গঠনতন্ত্র বিরোধী, অথবা একটা রাজনৈতিক দল যে নিবন্ধন নিয়েছে, ওই নিবন্ধন নেওয়া পরবর্তী নিবন্ধন দেওয়ার সময় তো সংবিধান এবং আইন মেনে নিয়েই নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে। তাহলে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়া পরবর্তী যদি কোনো রাজনৈতিক দল সেটার যদি লঙ্ঘন করে থাকে, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর কেউ যদি মামলা করে তাহলে হয়তো এটা আদালতও দেখতে পারে। তো আমরা জামাতের ক্ষেত্রে দেখেছি যে আদালতে মামলা হয়েছিল, পরবর্তীতে দেখা গেল যে আপিল বিভাগে গিয়ে সেই মামলা জামাতের সপক্ষেই সেই মামলার সিদ্ধান্ত হয়েছে। তো এক্ষেত্রে আপনার বিজ্ঞোচিত কাজ হবে যেটা এই যে জামাতও একটা রাজনৈতিক দল, বিএনপিও একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগও একটা রাজনৈতিক দল, এবং তারা কিন্তু তাদের যে শীর্ষ নেতৃত্বে যারা আছেন এই দুটি দলের, আমার মনে হয় তারা বিজ্ঞোচিত সিদ্ধান্ত নিয়েছেন। আপনি একটা সিদ্ধান্ত নিলাম এবং 5 বছর পরে এই সিদ্ধান্তটা যদি কার্যকর না থাকে, তাহলে এই ধরনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো।